মূল পরিকল্পনাকারী অর্থাৎ মোহাম্মদ শাহেদ হোসেনকে আমরা গতকালকে আমাদের হেফাজতে নেই এবং পরবর্তীতে তার কাছ থেকে আমরা জানতে পারি যে সেই হচ্ছে উক্ত হত্যার মূল পরিকল্পনাকারী। গ্রেপ্তারকৃত শাহেদ, তার বাবা মোহাম্মদ মতিউর রহমান, মাতা সুফিয়া বেগম এবং তার পার্মানেন্ট ঠিকানা হলো ঈদগাহ থানাধীন মাছুয়াখালী শিকদারপাড়া এবং সে টেম্পোরারি এখন তার বর্তমান ঠিকানা হচ্ছে কক্সবাজার সদরের বাহারছড়াতে সে তার বোনের সাথে থাকে। গ্রেপ্তারকৃত শাহেদকে গতকালকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়, যার মাধ্যমে আমরা উক্ত হত্যাকাণ্ডের রহস্যটি উন্মোচন করতে সফল হই। তিনি জানান যে মৃত আব্দুল্লাহ মামুন তার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল, অর্থাৎ তারা আমাদের কক্সবাজারে যে লিংক রোড আছে, লিংক রোডের ভিশনের শোরুম আছে একটি, সেই ভিশনের শোরুমে তারা দুজন বন্ধু প্লাস ব্যবসায়িক পার্টনার এবং এখানে যে অভিযুক্ত আসামি শাহেদের ভগ্নিপতি সহ এবং মৃত আব্দুল্লাহ মামুন সহ তারা মোট 3 জন অংশীদারত্বের ব্যবসা করে। পাশাপাশি আব্দুল্লাহ মামুন এবং শাহেদ অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল বলে শাহেদ আমাদেরকে প্রাথমিকভাবে জানায়। শাহেদ আমাদেরকে আরও জানায় যে বিগত কয়েক মাস আগে শাহেদের ঈদগাহ থানাধীন একটি এলাকার একটি মেয়ের সাথে তার একটি প্রেমের সম্পর্ক হয় এবং উক্ত মেয়ের সাথে মামুনেরও যোগাযোগ ছিল, তবে মামুন এবং শাহেদ দুজনেই ওই মেয়েকে পছন্দ করত। কিন্তু পরবর্তীতে আসামি শাহেদের সাথে ওই মেয়ের সম্পর্ক হয় এবং সম্পর্ক হওয়ার পর তাদের বেশ ঘনিষ্ঠভাবে প্রেমের সম্পর্ক চলতে থাকে। মাসখানেক আগে তাদের উক্ত সম্পর্কটিতে কিছুটি ফাটল ধরে এবং যতটুকু শাহেদ আমাদেরকে জানিয়েছে যে তার সাথে অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক ছিল এবং শাহেদের ওই মেয়ের সাথে কাটানো বেশ কিছু ঘনিষ্ঠ এবং আপত্তিকর ছবি এবং ভিডিও তার সংরক্ষণে ছিল। তো পরবর্তীতে যখন তার সাথে ওই মেয়ের সম্পর্কতে অবনতি হয় তখন হচ্ছে শাহেদকে ওই মেয়েটি বলতে গেলে রিকোয়েস্ট করে যে যেহেতু তোমার সাথে আমার অনেক অন্তরঙ্গ ছবি এবং ভিডিও রয়েছে, এগুলো তুমি দয়া করে ডিলিট করে দিও এবং এটা কখনো কারোর সাথে শেয়ার করে আমার জীবনটা নষ্ট করো না। এবং সে আরও রিকোয়েস্ট করে যে তুমি আমার কাছে এসে তোমার মোবাইল থেকে আমার সামনে এই ভিডিওগুলো ডিলিট করবা এবং এই ছবিগুলো ডিলিট করবা। পরবর্তীতে শাহেদ এই ছবি এবং ভিডিওগুলো নিয়ে ওই মেয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সে ইতিমধ্যে একটা কাজ করে, সেটা হলো সে এই ছবি এবং ভিডিওগুলো তার বন্ধু আব্দুল্লাহ মামুনের মোবাইলে তাকে দেয় এই উদ্দেশ্যে যে সে এই ছবিগুলো সংরক্ষিত থাকবে এবং পরবর্তীতে যখন ওই মেয়ের কাছ থেকে মেয়েকে যখন নিশ্চিত করবে যে এই ছবি এবং ভিডিওগুলো ডিলিট করা হয়েছে, সে এসে পরবর্তীতে আবার মামুন থেকে এই ছবি এবং ভিডিওগুলো কালেক্ট করে নেবে। এই উদ্দেশ্যে সে আব্দুল্লাহ মামুনকে সেই ছবি এবং ভিডিওগুলো সংরক্ষণ করার জন্য তাকে দেয়, যেহেতু এই মেয়েকে নিশ্চয়তা দিতে হবে যে এই ছবি এবং ভিডিওগুলো সে ডিলিট করেছে। তো তার পরিকল্পনা অনুযায়ী সে এই ছবি এবং ভিডিওগুলো সে মামুনকে দেয়, মামুনের মোবাইলে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সে ওই মেয়ের সাথে দেখা করে এবং সম্পর্কে ইতি টানার লক্ষ্যে সে পাশাপাশি ওই মেয়েকে নিশ্চয়তা দেয় যে দেখো আমি এই ছবি এবং ভিডিওগুলো ডিলিট করলাম। পরবর্তীতে এই ছবি এবং ভিডিওগুলো ডিলিট করার পরে শাহেদ স্বাভাবিকভাবেই পুনরায় মামুনের কাছে ফিরে আসে এবং মামুনের কাছে আবারও রিকোয়েস্ট করে যে এই ছবিগুলো এবং ভিডিওগুলো যাতে সে আবার তাকে দেয়। কিন্তু এখানেই বেসিক্যালি বিপত্তিটা হয়। মামুন তাকে এই ছবি এবং ভিডিওগুলো দেওয়ার জন্য অপারগতা দেখায় এবং যেহেতু মামুনের ওই মেয়ের প্রতিও দুর্বলতা ছিল, সেজন্য সে অত্যন্ত কঠোরভাবে বিষয়টি তাকে না করে যে আমি এই ছবি এবং ভিডিওগুলো তোমাকে আমি দিব না। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন এই ছবি এবং ভিডিওগুলো চায়, কিন্তু প্রতিবারই মামুন তাকে নাকচ করে এবং তাকে এই ছবি এবং ভিডিওগুলো দেওয়ার জন্য একজন ভাড়াটিয়া সন্ত্রাসী
কে সে তার সাথে সে চুক্তি করে তদন্তের সাথে, আমরা তার নামটি এখন বলবো না। উক্ত সন্ত্রাসী মাধ্যমে উক্ত সন্ত্রাসীর সাথে সে 1 লক্ষ টাকা চুক্তিবদ্ধ হয়, যে সে চুক্তিতে তাদের মধ্যে কথোপকথন হয় যে তাকে ডাকাতি করার মাধ্যমে উক্ত মোবাইলটি সে ছিনিয়ে নিয়ে মামুনকে দিবে এবং পাশাপাশি মামুনকে হত্যা করবে। সেই চুক্তি অনুযায়ী ঘটনার দিন অর্থাৎ 6 জুলাই শাহেদ মামুনকে ফোন দেয় এবং বাহারছড়া বাজার থেকে তাকে নিয়ে তাদের একটি মোটরসাইকেল ছিল তাদের শোরুমের, যে মোটরসাইকেলটি তারা দুজনেই শেয়ার করতো এবং এটা তাদের শোরুমের নামে কেনা একটি পালসার মোটরসাইকেল। ওই মোটরসাইকেলটি নিয়ে সে ভিকটিম মামুনকে নিয়ে ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে রওনা করে, তাকে নিয়ে ঘুরতে যাবে এই মর্মে তাকে নিয়ে বের হয়। কক্সবাজার থেকে ঈদগাহ যাওয়ার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কালিরমাছড়া বাজার আছে একটি, ওই কালিরমাছড়া বাজারের কিছু আগে একটি নির্জন স্থানে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী উক্ত সন্ত্রাসী তার সাথে তার অ্যাসোসিয়েট আরও 3-4 জন সহ অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে তারা যখন মোটরসাইকেল নিয়ে যায় তখন মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে তারা তাদের গতিরোধ করে এবং গতিরোধ করে মামুনকে এবং শাহেদকে দুই পাশে নিয়ে যায়। দুই পাশে নিয়ে ভিকটিম আবদুল্লাহ মামুনের মোবাইলটি ছিনিয়ে নেয় এবং তাকে কালিমাছড়া বাজারের আগে যে নির্জন স্থানটি ওখান থেকে রাস্তার থেকে দূরে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং একই সাথে তার যে মোবাইলটি ছিল, যে মোবাইলটি বেসিক্যালি শাহেদ চাচ্ছিল, সেই মোবাইলটি উক্ত সন্ত্রাসী এসে তাকে প্রদান করে এবং পাশাপাশি তাদের যে চুক্তি ছিল 1 লক্ষ টাকার, এই 1 লক্ষ টাকাটি শাহেদ থেকে সে নেয় এবং নিয়ে তারা ওই স্থান ত্যাগ করে এবং পাশাপাশি শাহেদ ওই মোটরসাইকেলটি নিয়ে কলগড় বাজার, ওই মোবাইলটি নিয়ে মোটরসাইকেল নিয়ে কলগড় বাজারে এসে অবস্থান নেয় এবং কলগড় বাজারে আসার পরে ওই মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায় এবং সে ওই কলগড় বাজারেই মোটরসাইকেলটি রেখে সে ওই মোবাইলটি নিয়ে অর্থাৎ ভিকটিম মামুনের মোবাইলটি নিয়ে সে কলগড় বাজারেরই কোনো একটি জলাশয়ে সে মোবাইলটি ভেঙে ওই জলাশয়ে মোবাইলটি সে ফেলে দেয়। উক্ত ঘটনা সংঘটিত পরে সে এসে তার বাসায় সাধারণভাবে থাকতে থাকে এবং পরবর্তী দিন আপনারা সকলেই জানেন যে তার কথোপকথনে আমরা অনেক কিছু অসামঞ্জস্যতা পাচ্ছিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো সে প্রথমেই আমাদের কাছে স্বীকার করেছিল যে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান, মানে সেই সর্বশেষ ব্যক্তি ছিল যার সাথে ভিকটিম মামুনের দেখা হয়েছিল। তো যার কারণে সে সর্বক্ষণিক আমাদের প্রশ্ন উত্তরের মধ্যেই ছিল। তো যার কারণে সে একটা পর্যায়ে তার কথাবার্তায় অনেক অসামঞ্জস্যতাপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করি এবং পরবর্তীতে আমাদের এই ধরনের ডাউট হওয়ার কারণেই আমরা গতকালকে বিকালে তাকে আমরা আমাদের হেফাজতে নিই এবং হেফাজতে নিয়ে তাকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে এই পুরো ঘটনাটি সে আমাদেরকে খুলে বলে।